আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার দুটো বাচ্চা আছে জেনেও আপনি আমাকে বিয়ে করলেন। বিয়ের প্রথম রাতেই ইমাদের মুখ থেকে এমন কথা শুনে নাফিজা একটু শুকনো হেসে বলল, হাসালেন আপনি আমাকে। আরে আমি নিজেই তো একজন ডিভোর্সি মহিলা। স্বামীর সাথে সংসার করতে না করতেই 2 বছরের মাথায় আমাকে ডিভোর্স দিল। আমার আবার পছন্দ অপছন্দ। পরিবারের কাছে এই একটা বছর বোঝার মতো ছিলাম। অবশেষে আপনার সাথে বিয়ে হওয়ায় একটু মুক্তি পেলাম। কিন্তু আপনি আমাকে কেন বিয়ে করলেন? নাফিজার কথার উত্তর দিতে গিয়ে ইমাদের চোখ দুটো লাল হয়ে যায়। কিছু সময় নিশ্চুপ থেকে ইমাদ বলল, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট এই বিয়েতে রাজিও ছিলাম না। কিন্তু মা অনেক জোর করলো। আমাকে নিয়ে হাঁপিয়ে গেছে মানুষটা। সেদিন আমার সামনে এসে মায়াময় কণ্ঠে বলল, বাবা তুই কি আমাকে বেঁচে থেকেও মরা লাশের মতো রাখবি? সেদিন মায়ের কথাটা শুনে খুব কষ্ট লাগলো। আলতো করে মায়ের কোলে মাথা রেখে বললাম, মা তুমি কেমন কথা বললে এটা? মা তখন 2 হাত তুলে আমাকে বলল, দে না বাবা, আমাকে একটা বউ দে। মানুষের জীবনে তো এমন সুখ দুঃখ থাকেই, কিন্তু তাই বলে কি তুই নিয়তির সাথে রাগ করে জীবনটাকে থামিয়ে রাখবি? সন্তানগুলোর কথা অন্তত ভাব। ওদের পুরো জীবনটা এখনো পড়ে আছে। ওদের তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেদিন কেন জানি মায়ের কথাগুলো খুব লাগলো মনের ভিতরে। মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হলাম। ইমাদের কথা শুনে বিশাল ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটির চোখ দুটো অশ্রুতে ভিজে গেল। কিন্তু ইমাদ সে খবর নিল না, বরং তিক্ত কথা শোনাতে লাগলো। দেখুন, আমি আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, তবে বন্ধু হিসাবে আপনাকে সবসময় সাহায্য করব। আর হ্যাঁ, আপনার আগের স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে কেন সেটাও আমি জানি, তবে জানতেও চাই না, কারণ আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে মায়ের থেকে যেতটুকু শুনেছি আর এতক্ষণে আপনাকে দেখে যতটুকু বুঝতে পেরেছি, তাতে আমার মনে হচ্ছে আপনি খুবই ফরেজগার। আর সেই জন্যই হয়তো আমাদের বিয়েটাও মসজিদে হয়েছে। কিন্তু বুঝতে পারছি না আপনি এত ফরেজদার হওয়া সত্ত্বেও আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে কেন চলে গেছে। আবার সেই প্রশ্নটার সম্মুখীন এই 1 বছরে মেয়েটি এই প্রশ্নটি শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে যায়। ভেবেছে এবার একটু মুক্তি পাবে, কিন্তু তাও হলো না। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটি ইমাদের প্রশ্নের কোনো উত্তর দিল না। ইমাদ একটু সংকোচ করে তখন বলল, আসলে কি আপনি ভালো, নাকি ভালো হওয়ার অভিনয় করছেন? নাফিজা তখন শান্ত কণ্ঠে বলল, হয়তো খারাপ, তাই আজ অবধি কারো মনে জায়গা পেলাম না। ইমাদ বলল, আপনি কি আমার কথায় রাগ করছেন? নাফিজা বলল, এমা কি বলছেন আপনি? রাগ কি সবার উপর করা যায় নাকি বলুন? রাগ করতে হলে মানুষটার উপর অধিকার থাকতে হয়। ইমাদ আর কোনো জবাব দিল না। একটু নিচু করে মুখটাকে রেখে নাফিজাকেও উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি জানি না আপনি দেখতে কেমন, আর আপনাকে দেখারও আমার কোনো আগ্রহ নেই। তবে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি প্লিজ আমার কাছে কখনো স্ত্রীর অধিকার চাইবেন না। নাফিজা বলল, চাইবো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। নাফিজার কথা শেষ না হতেই দরজায় কেউ নক করতে লাগলো। ইমাদ একটু চিন্তিত হয়ে দরজার সামনে গিয়ে বলল, কে? ওপাশ থেকে তখন আওয়াজ আসলো, বাবাই আমরা। বাবাই শব্দটা ইমাদের কানে আসতেই এক মুখ হাসি নিয়ে ছেলেটি দরজা খুলল। দরজা খুলতেই একটি 4 বছরের মেয়ে ইমাদের কোলে উঠে পড়ল। এক মুখ হাসি নিয়ে মেয়েটি ইমাদকে বলতে লাগলো, ও বাবাই, আমি তোমার পাশে শুব। কথাটি নাফিজার কানে যেতেই নাফিজা খিলখিল করে হাসতে লাগলো। ওর হাসির আওয়াজ ইমাদের 9 বছরের মেয়ে নওরিনের কানে যেতেই ও বাবাকে রাগী সুরে বলতে লাগলো, বাবাই, তোমার আর মায়ের ঘরে এ কে? ওকে কেন এই ঘরে এনেছো? আর তাছাড়া ও এইভাবে সেজে বসে আছে কেন?
মেয়েটির এমন কথা নাফিজার কানে যেতেই নিমিষে ওর হাসিটা উদাও হয়ে যায়। ইমাদ নওরিনের মাথায় হাত দিয়ে বলল, মামুনি, উনি তোমাদের আন্টি হয়। নাফিজা বলল, আন্টি? আচ্ছা, মামুনি বলে পরিচয় দিলে কি হতো? ও বাচ্চাদের আম্মু হতেও বুঝি আপনার স্ত্রী অধিকার লাগবে? নাফিজা মনে মনে এই ভাবতে ভাবতে নিশ্চুপভাবে বসে রইল। কিন্তু নওরিন বড় জিদি ও একটা রোগা টাইপের মেয়ে। ঘরে ঢুকি নাফিজার হাতটা শক্ত করে ধরে ওকে ঘর থেকে বের করে দিল। চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার বাবার রুমে তুমি কি করছো? যাও এখান থেকে। ইমাদ তখন নওরিনকে বলতে লাগলো, আম্মু এমন করে না, ও তো আমাদের মেহমান। না বাবাই, ও কেউ না, ফুফু বলেছে ও আমাদের সৎ মা। বাবাই, ওকে চলে যেতে বলো, না হলে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এই বলে নওরিন চলে গেল। নাবার দিকে তাকিয়ে ইমাদকে বলল, নাবা, ও তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না? নাফিজা অবাক হয়ে গেল 9 বছরের একটি বাচ্চার মুখে এমন সব আচরণ দেখে। খুব অবাকভাবেও নওরিনের দিকে তাকালো। মেয়েটির চেহারায় এত পরিমাণ মায়া, যা যে কাউকে ওর প্রতি ভালোবাসা জড়াবে, কিন্তু বড্ড বেশি জিদি। ও এক রোগা টাইপের মেয়ে। কি হলো, তুমি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ এখান থেকে যাও। বাবাইকে ওকে চলে যেতে বলো। নওরিনের চেঁচামেচিতে মিসেস সালেহা বেগম উপরে উঠে আসতে বাধ্য হলো। ইমাদের রুমে এসে নতুন বউকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আর নওরিন ও নাবাকে ইমাদের সাথে দেখে গভীর কণ্ঠে সালেহা বেগম নওরিনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? নওরিন, আমি না তোমাকে আর নাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, তোমরা এই ঘরে কি করছো? নাবা তখন বাবাইয়ের কোল থেকে দিদুর কোলে গিয়ে বলল, দিদু, বোন বোন উঠিয়ে দিয়েছে আমায়। বোন বাবাই, বাবাই আদবে বলে। নাবার কথা শুনে মিসেস সালেহা গরম চোখে নাওরিনের দিকে তাকাতেই ও ইমাদের পিছু গিয়ে লুকিয়ে পড়ে। মিসেস সালেহা তখন ইমাদের পিছু থেকে ওর হাতটা শক্ত করে ধরে ওকে বলে, দিন দিন তোমার বেয়াদবি বেরিয়ে যাচ্ছে। ইমাদ তখন ওর মায়ের হাতটা সরিয়ে মিসেস সালেহাকে বলে, মা প্লিজ, তুমি ওকে ছাড়ো। এই তোর প্রশ্রয়, মেয়েটি দিন দিন বিগড়ে যাচ্ছে। তোরা ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছিস। আদর আর কি দিলাম? তোমার কথা রাখতে গিয়ে তোমার জ্বালায় আমাকে আবার বিয়ে করতে হয়েছে, তাও একটা ডিভোর্সি মহিলাকে। ডিভোর্সি মহিলা শব্দটি যেন মেয়েটির একটা নাম হয়ে গেছে। এক সময় নাফিজার খুব কষ্ট হতো যখন পাড়ার মহিলারা ওকে দেখে বলতো, দেখ মেয়েটি কি দিনদার, অথচ এত ফরেজগার হওয়া সত্ত্বেও স্বামীর ঘর করতে পারল না, ডিভোর্স হয়ে গেল। কি যুগ রে বাবা, এরা আবার নাকি ফরেজগার। নাফিজার কাছে সেই কথাগুলো একসময় ভীষণ আঘাতের অস্ত্র ছিল, কিন্তু ধীরে ধীরে মেয়েটি একটা সময় এই কঠিন বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেয়। তাহলে আজ ইমাদের মুখ থেকে এই কথা শুনে কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই তো আসে না, কিন্তু তারপরও হৃদয়ের মাঝে আজ যেন জানি পুরনো কষ্টটা আঘাত করলো আবার। নাফিজা বুঝে উঠতে পারল না কেন এমন কষ্ট হলো। বিয়ের 2 দিন আগেও তো মা কথায় কথায় ঠাস করে মেরে বলল, কপালে 2 বাচ্চার বাপ জুটেছে, এটাও তোর ভাগ্য ভালো। না হলে যেই মেয়ে নিজের স্বামীকে ডিভোর্স দেয়, তার আবার কেমন করে বিয়ে হয়? নিজের আপন মা যখন সব কিছু জেনে এমন কথা বলে, তখন তো কষ্ট যন্ত্রণা হয়ই। কিন্তু কই, সেদিন তো মায়ের কথায় আমার বিন্দুমাত্র কষ্ট হলো না। সমাজের আর 4-5টা স্বাভাবিক মানুষের তালিকায় মাকেও স্থান দিয়ে আমি সেই কষ্টটা নিমিষে দূর করে ফেললাম। তবে আজ কেন এই লোকটার কথায় পুরনো কথা মনে করে আবারও মনে আঘাত আনলো? নাফিজা প্রশ্নটির কোনো উত্তর পেল না। বুঝে ফেলল মেয়েটি আসলেই পৃথিবীতে বেঁচে থাকাটা হয়তো সহজ, কিন্তু ভালোভাবে বেঁচে থাকাটা ভীষণ জটিল। আর সেই জটিলতাই আমাদের অনেক প্রশ্নের কোনো উত্তর হয় না, অনেক কিন্তুর কোনো কারণ হয় না, আর অনেক সম্পর্কের কোনো মানে হয় না। সালেহা ইমাদের এমন কথা শুনে ইমাদকে রেগে গিয়ে বলে, তুমি দিন দিন আসলেই যে কত পরিমাণ বেপথে যাচ্ছ তা আমি টের পাইলাম। ওকে ডিভোর্সি বলছো কেন?
তুমি, হ্যাঁ? তুমি তো। ইমাদ বলল, মা প্লিজ, আমি তোমাকে বলিনি আমি আবার বিয়ে করব। অতএব আমি কি সে প্রশ্নটা এখানে এনেছি বলো? আর এই বিয়েটাই আমার কাছে ছেলে খেলা, তাছাড়া আর কিছুই নয়। সালেহা বলল, বিয়েটা তোমার কাছে ছেলে খেলা মনে হলেও তা আমার কাছে নয়। এই সংসারে আর তোমাদের যে অবস্থা, তা থেকে তোমাদের সকলকে সঠিক পথে আনার জন্যই আমি ওকে এই বাড়ির বউ করে এনেছি। আর ও শুধু এই বাড়ির বউ না, আমার মেয়েও। নাফিজা যেন বিশ্বাস করতে পারছে না শাশুড়ি নামক মহিলা তাকে মেয়ে বলায়। কেন জানি মনে হচ্ছে মহিলাটি ভুল করে এমন কথা বলে ফেলেছে। আসলে শাশুড়িদের কাছে কখনো বউরা মেয়ে হয় না। যদি হতো তাহলে